বন্ধুরা, এসএসসি জিডি যাদের এখনো পরীক্ষা হয়নি, তোমাদের এখন কি করণীয়, তোমরা এখন কি করতে পারো? দেখো, এতদিন যা পড়েছো, যা করেছো, এখন তুমি কি করবে? এখন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা রিভিশন করে নেবো। দেখো, এই যে এখানে যেগুলো আমি আলোচনা করব না, এগুলো সবই কিন্তু আমি ইউটিউবে ক্লাস করিয়ে দিয়েছি। এবার হয়তো তোমরা অনেকে কমেন্ট করছো, দাদা খুঁজে পাচ্ছি না, আমাকে কিছু কমন দাও, আমার অত তারিখে পরীক্ষা। যাই হোক, অনেক রকমের অনেক সমস্যা হচ্ছে সবার। সেই জন্য আমি ভাবলাম যে টপিকগুলো পরীক্ষা আসছে সেই টপিকগুলো আমি বেছে বেছে তুলে আর কি তোমাদের মাঝে বলে দেওয়ার চেষ্টা করবো। একটু রিভিশন ক্লাসের মতো করে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, একটা প্রশ্ন এসেছিল যে নীতি আয়োগ সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিল। নীতি আয়োগ থেকে কিন্তু আরও প্রশ্ন পরীক্ষায় সামনে আসবে, তাই এইটা কিন্তু মাথায় রাখবে। দেখো, তার আগে নীতি আয়োগে যাওয়ার আগে যোজনা বা পরিকল্পনা কমিশনটা কি, আমি খুব তাড়াতাড়ি রিভিশন ক্লাসটা করাবো, কারণ সময়টাকে যাতে খুব অল্পের মধ্যে সেরে দেওয়া যায়। এবার দেখো, যোজনা বা পরিকল্পনা কমিশন প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে বুঝবে, আমি কিন্তু বারবার করে বলছি সেই জন্য। তাহলে এখানে মাথায় রাখবে, যোজনা বা পরিকল্পনা কমিশন 1950 সালে 15ই মার্চ গঠিত হয়। কি বললাম? যোজনা বা পরিকল্পনা কমিশন 1950 সালে 15ই মার্চ গঠিত হয়। কে প্রতিষ্ঠা করে? এটা প্রতিষ্ঠা করে জওহরলাল নেহরু। এই যোজনা বা পরিকল্পনা কমিশন 1950 সালে 15ই মার্চ গেল, এটুকু মাথায় গেল। এবার দেখো, কি জন্য করা হয়েছিল? পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আর কি কার্যকর ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা দেখার জন্য আর কি এই কমিশনটা করা হয়। তো এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা কি বুঝলাম? যে যোজনা কমিশনটা 1950 সালে 15ই মার্চ গঠিত হয় তোমার হচ্ছে জওহরলাল নেহরুর দ্বারা। এই পঞ্চবার্ষিক পরিকল্পনা ঠিকঠাক কাজ করছে কিনা সেই জন্য এই কমিশনটা করা হয়েছিল, আর এর সদর দপ্তর ছিল নিউ দিল্লি। পরে তোমার কি হলো, 2014 সালে 13ই আগস্ট প্রধানমন্ত্রী এটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে তোমার হচ্ছে 2015 সালে 1 জানুয়ারি নরেন্দ্র মোদী কী করেন, এর বদলে তোমার নীতি আয়োগকে নিয়ে আসে। বোঝা গেল? তাই এবার চলে আসি, তাহলে যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ আসলো কত সালে? এই দেখো, 1900 বলছি কেন, 2015 সালে 1 জানুয়ারি। ঠিক আছে, নীতি আয়োগটা আসলো। তা নীতি আয়োগের ফুল ফর্মটা কি? নীতি বলে তো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি বললাম? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। এখান থেকে এবার দেখবে নীতি আয়োগের প্রধান অধ্যক্ষ কে হয়। যিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী থাকেন, তিনি হচ্ছে নীতি আয়োগের বর্তমান বলো আর হচ্ছে প্রধান অধ্যক্ষ যাই বলো না কেন, তিনি হয়। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষ রয়েছেন আর হচ্ছেন নরেন্দ্র মোদী। বুঝতে পারলে? এবার দেখো, প্রধানমন্ত্রী দ্বারাই উপাধ্যক্ষ বা ভাইস চেয়ারপারসন নিযুক্ত হয়। তা প্রথম উপাধ্যক্ষ ছিলেন কে? নীতি আয়োগের প্রথম উপাধ্যক্ষ ছিলেন অরবিন্দু পানগড়িয়া, মনে রাখবে। আর বর্তমানে রয়েছেন সুমন কে বেরি। এবার চলে আসে নীতি আয়োগের প্রথম সিইও কে ছিল, বা প্রধান তোমার হচ্ছে কার্যনির্বাহী কর্মকর্তা কে ছিল? তোমার প্রথমের কথা বলছি, কিন্তু প্রথম ছিলেন হচ্ছে সিন্ধুশ্রী খুল্লর, মনে রাখবে, সিন্ধুশ্রী খুল্লর। আর বর্তমানে সিইও আছেন কে? বিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। দেখো, এখান থেকে আর তথ্য কি দেখবে নীতি আয়োগ তোমার হচ্ছে নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য সংখ্যা কত? 5 জন। নীতি আয়োগের সদর দপ্তর নিউ দিল্লি। এর সাথে মাথায় রাখবে যে এই যে বিভিআর সুব্রমণিয়াম অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ঠিক আছে, যিনি হচ্ছেন এই যে বর্তমানে আর কি নীতি আয়োগের সিইও আছেন আর কি। তারপরে এর সাথে মাথায় রাখবে এর আগে কে ছিল? এর আগে ছিল পরমেশ্বর আয়ার। এটাও মাথায় রাখবে। দেখো, এই প্রশ্নটা আমাদের এসেছিল যে নীতি আয়োগ তোমার হচ্ছে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরের জন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। তাহলে পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে নীতি আয়োগকে কী বলা হয়, এরকম একটা প্রশ্ন দিয়ে অপশানে থিঙ্ক ট্যাঙ্ক ছিল, সেটাই আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেবে, তুমি এইগুলো জানা থাকলে খুব সহজেই মানে করে আসতে পারবে। এবার দেখো, আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। এখান থেকেও কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। তো দেখো, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিই। যেমন কুচিপুড়ি নৃত্যে গুরু, মনে রাখবে, গুরু ভেমপতি চিন্নাসত্তম, যিনি 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন, এই তথ্যটা মাথায় রাখবে। এবার তার সাথে দেখো যে দেবরম নাচ, এই দেবরম নাচটা তামিলনাড়ুর সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে ডোল্লু কুনিঠা নৃত্য। কি বললাম? ডোল্লু কুনিঠা নৃত্য, এটা হচ্ছে কর্ণাটকের সঙ্গে যুক্ত। আকিরি ফোক ড্যান্স মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অন্তর্গত। তারপর হচ্ছে বাগুরুম্বা। ঠিক আছে, বাগুরুম্বা যেটা আসামের জনপ্রিয় লোকনৃত্য। কারাগাম তামিলনাড়ু। গাইর নাচ রাজস্থানের ভিল সম্প্রদায় দ্বারা, এই তথ্যটা মাথায় রাখবে, রাজস্থানের ভিল সম্প্রদায় দ্বারা পালিত হয় এই গাইর নাচ। ঠিক আছে, তারপরে দেখো আরও কিছু রয়েছে যে ভাংরা। ভাংরা কোথাকার? পাঞ্জাবের লোকনৃত্য। ঘুমর রাজস্থান। লাবনি, এটা পরীক্ষায় এসেছে মহারাষ্ট্রে। যক্ষাগন, এটাও পরীক্ষায় এসেছে কর্ণাটকের লোকনৃত্য।
তামাশা মহারাষ্ট্রের, দহিকলা মহারাষ্ট্র, বৈশাখ আসামের, ছাপেলি হিমাচল প্রদেশ, গম্ভীরা পশ্চিমবঙ্গ, বিহু বিছুয়া নাগা এগুলো হচ্ছে আসামের লোকনৃত্য, গরবা পরীক্ষা এসেছে গুজরাটের লোকনৃত্য, ফুগডি তোমার হচ্ছে গোয়ার লোকনৃত্য পরীক্ষা এসেছে, জাট জাট্টিন বিহারের, তারপরে সুইসিনি রাজস্থান, রাসলীলা উত্তরপ্রদেশ, কিকলি এটা হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। তা দেখো বিভিন্ন মানে সভা বা হচ্ছে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা সম্পর্কিত প্রশ্ন ও পরীক্ষা আসছে বলে আমি তুলে দিলাম। যেমন আত্মীয় সভা, ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ যাই বলো না কেন, প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজাটাও মানে এদিকে বাদ পড়ে গেছে, মনে রাখবে রাজা রামমোহন রায়। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স, সালটা মনে রাখবে 1784 সালে 15ই জানুয়ারি কলকাতায় স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার কোথায়, কলকাতায়, কত সালে, 1817 সালে, মাথায় রাখবে। তত্ত্ববোধনী সভা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলে, এটা পরীক্ষায় এসেছে। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ। মিত্রবেলা বিনয় দামোদর সাভারকর। অনুশীলন সমিতি প্রমোদনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো এগুলো দেখবে যে ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। তারপরে হচ্ছে ইন্ডিয়ান লীগ হচ্ছে শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করেন। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন। গদর পার্টি লালা হরদয়াল এবং রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিল। নওজান ভারত সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী, এটাও পরীক্ষায় এসেছে। বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখবে। যদি বলে আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, গুরু শিখর, মাথায় রাখবে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, এটি মধ্যপ্রদেশের শোকডোল জেলায় অবস্থিত, আর এই অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, কেরলে অবস্থিত, আর আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের এভারেস্ট নামে পরিচিত, মাথায় রাখবে। আনাইমুদি শব্দের অর্থ হচ্ছে হাতির মাথা। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। তার সাথে দেখো পূর্বঘাটের কথা যদি বলি, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। একটা কথা আমি বলে নিই বস, দেখো মানে যদি তোমার যে এই যে প্রশ্নপত্রগুলো, যেমন এখনকার শিফটে কি প্রশ্ন আসছে, ধরো কথার কথা যে পরীক্ষা এমন প্রশ্ন আসছে মানে ইজি টাইপের ধরতে গেলে, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, গুরু শিখর, মানে একদম ইজি টাইপের ধরছে। কিন্তু যাদের যত লেটে এক্সাম, তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের প্রশ্ন হবে না, মানে একই টপিক থেকে কোশ্চেন আসবে, কিন্তু কোশ্চেনের লেভেলটা বেড়ে যাবে। ধরো পরীক্ষায় প্রশ্ন এখন আসছে আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, গুরু শিখর অপশন রয়েছে, মেরে দিয়ে চলে আসছো। কিন্তু পরবর্তীকালে কেমন হবে, ধরো এরকম প্রশ্ন আসবে যে দিল্লির কাছ থেকে শুরু হয়ে হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে দিয়ে গুজরাটে গিয়ে শেষ হয়েছে নিম্নের কোন পর্বতশ্রেণী, তখন আরাবল্লী উত্তর করে আসতে হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সেই জন্য বলছি যাদের যত লেটে এক্সাম আছে তোমরা কিন্তু ভয় পেও না, ক্লাসটা মানে ভালো করে করে যাও। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, মাথায় রাখবে, মহেন্দ্রগিরি। ঠিক আছে, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত, সাতপুরা ধূপগড় মধ্যপ্রদেশে অবস্থিত। নীলগিরি দোদাবেতা, নীলগিরিটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মাথায় রাখবে যে কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু এই যে তিনটি রাজ্যের সঙ্গমস্থলে নীলগিরি পর্বত শ্রেণীটা অবস্থিত। এখানে মাথায় রাখবে একটা খুব ভালো পয়েন্ট, যে টোডো উপজাতিরা এই নীলগিরি পর্বতমালায় বাস করে। ঠিক আছে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জানোই, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতাটা মাথায় রাখবে 8848 মিটার, যেটা নেপাল আর তিব্বত সীমান্তে অবস্থিত। কোথায়, নেপাল আর তিব্বত সীমান্তে অবস্থিত, এই তথ্যটাও মাথায় রাখবে। আর ভারতের হিমালয় বলা হয় কাঞ্চনজঙ্ঘা, উচ্চতাটা মাথায় রাখবে। আর তারপর দেখো কারাকোরামে পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2 বলা হয়, যেটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে মনে রাখবে বিন্দ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি, যেটা আমরা সদ্ভাবনার শিখর বলি বা গডউইল পিক বলা হয়। ঠিক আছে, গডউইল পিক বা সদ্ভাবনার শিখর। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি। গারো পাহাড় নকরেক, যেটা মেঘালয়ে অবস্থিত। কোহিমা, জাপাভো, বাবাবুদান হচ্ছে মুলানগিরি। আর মিকিরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মনে রাখবে ডামবুকচো। ঠিক আছে, আচ্ছা, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। খুব গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ তথ্য এইটা যে ছোটনাগপুর মালভূমি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত। পরীক্ষায় প্রশ্ন এমন আসবে যে ছোটনাগপুর মালভূমি ড্যাশ যুগের গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত। অপশানে 4টে অপশানের মধ্যে আর্কিয়ান যেখানে দেখতে হবে সঠিক উত্তর করবা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু জানোই, যেটা দার্জিলিং জেলায় অবস্থিত, উচ্চতা মাথায় রেখো। এবার দেখো বিভিন্ন এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু বস সব আমার ইউটিউবে মানে ক্লাস করানো আছে।
অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না, সমস্যা আছে। আমি কি বলতো, আমি মনে মনে ভেবেছিলাম যে এসএসসি জিডির জন্য যত দিন যাচ্ছে কোশ্চেনের লেভেল বাড়ছে, আমি মনে মনে ভেবেছিলাম যে কোশ্চেন হবে মডারেট টু টাফ লেভেলের। সেই জন্য আমি 10টা যে স্পেশাল ক্লাস করেছি তার বেশিরভাগ প্রশ্নই সব মডারেট টু টাফ লেভেলের উপর রেখেছি। আমি বুঝতে পারিনি যে এতটা ইজি প্রশ্ন আসবে। তাহলে তোমাদের বলতাম যে ওই 10টা ক্লাস করতে হবে না, শুধু এই তুমি আমার এই মোটামুটি কটা 7টা না 8টা পিডিএফ ছিল 25 পেজ করে, এই কটা পড়লেই তুমি 20টার মধ্যে 17টা 15টা কমন পেয়ে যাবে। তাহলে এইটাই বলতাম তোমাকে, বুঝতে পারলে? এগুলো কিন্তু আগেই করা ছিল, আমি ইউটিউবে ক্লাস করিয়ে রেখেছি। এবার দেখো কোথায় ছিলাম? এই যে বিভিন্ন রাশির একক, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে হচ্ছে তোমার শব্দের তীব্রতার এককে ডেসিবেল, প্রথম শিফটে এসেছিল। এবার তুমি দেখো এখান থেকে ইজি প্রশ্ন কিন্তু কোনগুলো আসবে। যেমন এখান থেকে প্রশ্ন আসে তড়িৎ প্রবাহ একক কি, এটা মাথায় রাখবে। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, এটা মাথায় রাখবে। ঘনকোণের একক স্টেরেডিয়ান, ঠিক আছে। তারপরে আলোকবর্ষ কী বা কাকে বলে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন মাথায় রাখবে যে শূন্যের মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষের মানটা মাথায় রাখবে 9.46 × 10⁻12 কিলোমিটার, ঠিক আছে। তারপরে দেখো বায়ুমণ্ডলের যে চাপ, এটা এসছে চাপের একক। তারপরে জলের গভীরতা মাথায় রাখবে, এটা ফ্যাদম, এটা গুরুত্বপূর্ণ। তারপরে জাহাজের গতি নট, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা এইদিকে দেখি 1 নিউটন সমান কত ডাইন, এটা মাথায় রাখবে 10⁵ ডাইন। 1 জুল সমান কত ওয়ার্ক, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতার ব্যবহারিক একক কোনটি, যেমন হর্স পাওয়ার, এটা মাথায় রাখবে। 1 হর্স পাওয়ার সমান কত ওয়ার্ড, এটা গুরুত্বপূর্ণ আছে। ধারকত্বের এককটা মাথায় রাখবে। রোধাঙ্কের এককটা মাথায় রাখবে। সাইকেল পার সেকেন্ড কম্পাঙ্কের একক, তার সাথে সাথে এটা মাথায় রাখবে। লেন্সের ক্ষমতার একক, এটা মনে পরীক্ষায় এসেছে। আর বিদ্যুৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। দীপ্তি প্রবাহ আর আলোর পরিমাণ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেগুলো বলছি রিভিশন করে নেবে চটপট, কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো। দেখো আর এই যে শব্দ থেকে কিন্তু পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসছে, এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। শব্দ থেকে মানে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ, ক্রিকেট থেকে যেগুলো জানা শব্দ সেগুলো আমি আর বলছি না, ঠিক আছে। এগুলো সোজা, তোমরা জানোই অনেকেই ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। যেগুলো মানে অজানা, আমাদের অনেকের কাছেই অজানা ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত শব্দ, যেমন নেলসন, সিলি পয়েন্ট, চায়না ম্যান, ফ্লিক, তারপরে ডাক, হক আই, স্টোন ওয়াইং, ওয়ালিং আর কি, স্টোন ওয়ার্লিং, এটাও কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত, ফুটবলের সাথে যুক্ত। যেমন এগুলো তোমরা জানোই যে তোমার হচ্ছে গোল লাইন, তারপরে হচ্ছে কি ট্যাকেল করা, এগুলো সব জানো। কিন্তু এখানে মাথায় রাখবে ড্রিবলিং, এটা কিন্তু ফুটবলের সাথে যুক্ত। সাডেন ডেথ, উইঙ্গার্স, তারপরে হচ্ছে টোপোক, ফিস্ট, এগুলো সব ফুটবলের সাথে যুক্ত। কবাডি, হ্যাঁ কবাডিটাও কিন্তু মাথায় রাখবে, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু বোনাস পয়েন্ট এটা মাথায় রাখতে পারো। রেইডার, ঠিক আছে। লোনা, হ্যাঁ লোনা শব্দ। তারপর হচ্ছে সিটিং ব্লক, এগুলো। খোখো থেকে দাবাটা মাথায় রাখবে যে বিশপ বাউন্ড, হ্যাঁ। তারপরে ক্যাপচার, তারপর হচ্ছে এই যে গ্র্যান্ড মাস্টার, জানোই তো এটা দাবার সঙ্গে যুক্ত। আর হচ্ছে গল্ফের সঙ্গে দেখবা যে বগি, বার্ডি, বাঙ্কার, ইগলটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে দেখবে এটা দেখবে টেনিস আর ফুটবল বলছি কেন, ব্যাডমিন্টন, এই দুটো দেখবে। যে হচ্ছে ব্যাক পয়েন্ট, হ্যাঁ, বেস লাইন, লাভ, লেট, হ্যাঁ, লব, এগুলো পয়েন্ট। তারপর হচ্ছে আর মাথায় রাখবে ক্লে কি কিল, তাই তো, হিল নয় কিল। ব্যাডমিন্টনের ড্রপ, ড্রাইভ, ডবল, ডিউস শব্দটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ড্রপ শট, নেট, লেট, এগুলো। হ্যাঁ, কক শট, এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার চলে আসে বিভিন্ন কাপ, এখান থেকেও পরীক্ষায় আমরা প্রশ্ন দেখছি আসছে। তাহলে এখানে মাথায় রাখবে, দেখো যেমন হকির কথা যদি বলি, 1 মিনিট। হকির সঙ্গে যুক্ত আজলান শাহ কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ, তারপর হচ্ছে সিদ্ধিয়া গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, তারপর হচ্ছে রাঙ্গেশ্বরী কাপ, নাইডু কাপ, এগুলো মাথায় রাখবে হকির সাথে। ফুটবলের সাথে নেহেরু কাপ, তারপরে কনফেডারেশন কাপটা মাথায় রাখবে, ডুরান্ট কাপ, আর হচ্ছে মারডেকা কাপটা মাথায় রাখবে। হচ্ছে এগুলো মাথায় সন্তোষ ট্রফিটা মাথায় রাখবে। ফুটবল, 1 মিনিট। ব্যাডমিন্টনের সাথে যুক্ত, ব্যাডমিন্টনে যেমন দিওয়ান কাপ, তারপরে কনিকা কাপ, থমাস কাপ, হ্যাঁ, উবের কাপ, মালয়েশিয়ান ওপেন কাপ, আগরওয়াল কাপ। ক্রিকেটের সঙ্গে অ্যাজেস, সিকে নাইডু ট্রফি, দেওয়ান ট্রফি, দিলীপ ট্রফি, তারপরে হচ্ছে জওহরলাল নেহেরু কাপ, রঞ্জি ট্রফি, সাহারা কাপ, মার্চেন্ট ট্রফি, এগুলো মাথায় রাখবে। 1 মিনিট। গল্ফের সঙ্গে আমস্টারডাম কাপ, প্রিন্স ওয়েলস কাপ মাথায় রাখবে, রাইডার, এগুলো দেখে নেবে। টেনিসের সঙ্গে টেনিসটা দেখবে এখানে, 1 মিনিট। দেখো
টেনিসটা দেখবে, দাবাটা দেখবে, আর বিলিয়ার্ডসটা দেখবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর গল্ফটা তো দেখবে। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু এবার দেখো যাদের মানে কি বলবো, পরবর্তী শিফটে প্রশ্নটা কিন্তু ইজি টাইপের দেবে না। হয়তো জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নটা কেমন ছিল, যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের সঙ্গে মানে কোন মানে প্রতিবাদের বিরুদ্ধে আর কি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডটা হয়েছিল, সেটা হচ্ছে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে। তাই এরকম ইজি টাইপের কোশ্চেন কিন্তু দেবে না। এবার তুমি সেই জন্য এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড সম্পূর্ণটা একটু পড়ে নাও, যে 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে হত্যাকাণ্ডটি হয়েছিল। কোথায়? পাঞ্জাবের অমৃতসরে তোমার এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডটা হয়। তো এবার এখানে মাথায় রাখবে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করে। সত্যপাল, তারপরে হচ্ছে কি সেফুদ্দিন কিলচু, এই দুজন হচ্ছে কি মুক্তির দাবিতে তোমার 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে লোকজন জমায়েত হয়েছিল, এবং এই হত্যাকাণ্ডে তোমার হচ্ছে 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই যে রাউন্ডটাও মাথায় রাখবে, কত রাউন্ড? তোমার হচ্ছে 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল। আর এই হত্যাকাণ্ডে কংগ্রেস নেতা CF এন্ড্রুস কসাইখানার গণহত্যা বলে অভিহিত করেছেন, এটাও গুরুত্বপূর্ণ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 15 এপ্রিল কি বলছে, গুজরাল ওয়ালান বিক্ষোভ সংগঠিত হয়েছে, যেখানে 12 জন মারা যায়, এটাও মাথায় রাখবে। এখানে আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেখে নিও, যে এই ঘটনা, হ্যাঁ এখানে এই তথ্যটা দেখে নিও যে এই ঘটনা অনুসন্ধানে হান্টার কমিশন গঠন করা হয়, এটাও গুরুত্বপূর্ণ আছে। তারপরে এখানে মনে রাখবে যে উধম সিং সম্পর্কে জওহরলাল নেহরু বলেছিলেন যে হচ্ছে, আমি শহীদ-ই আজম উধম সিংকে শ্রদ্ধার সাথে সালাম জানাই। ঠিক আছে, মানে কোন ঘটনার জন্য বলছিলেন? এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের জন্য সে সময় আর কি বলেছিলেন। তারপরে দেখো পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হচ্ছেই, তাই না? এখান থেকে প্রত্যেকটা শিফটে দেখো 2-1টা করে প্রশ্ন আসছে। তাহলে ওখানে মাথায় রাখবে যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের উন্নতি করার জন্য রাশিয়ার কাছ থেকে আর কি রাশিয়াকে অনুসরণ করে পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠন করে। আর তিনি 5 বছর পর পর গঠন করার কথা ভেবেছিলেন। আচ্ছা, জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, সালটা কিন্তু মাথায় রাখবে 15 আগস্ট 1947 থেকে 27 মে 1964 পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালটা দেখবে, হ্যারোয়ার্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা, কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল। এই পরিকল্পনার দ্বারা ভাকরা নাঙ্গাল, হীরাকুদ বাঁধ এবং 5টি IIT গঠিত হয়েছিল। এই যেই প্রশ্নটা এসেছিল পরীক্ষায় ফার্স্ট শিফটে, যে IIT কমিটি গঠিত হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়, দেখতে পাচ্ছ যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আর তোমার ধরো পরীক্ষা আসলে হীরাকুদ বাঁধ নিম্নের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গঠিত হয়েছিল। ঠিক আছে, সেই জন্য বলছি প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলছি আমি, সেগুলো একটু রিভিশন করে নাও। খুব বেশি বড় ভিডিও হবে না, একটু রিভিশন করে নাও ভিডিওটা দেখে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে দেখবে, সময়কালে দেখবে, আর হচ্ছে কিসের উপর ভিত্তি করে তৈরি করা, মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে শিল্পের উপর জোর দেওয়া হয়। আর এখান থেকে মাথায় রাখবে, যেমন এইগুলো মাথায় রাখবে একটু, যে ভিলাই, দুর্গাপুর, রাউরকেলা ইস্পাত শিল্প নির্মাণ করা হয় তোমার এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। ঠিক আছে, আর এই পঞ্চবার্ষিক পরিকল্পনার দ্বারা মিশ্র অর্থব্যবস্থার উপর লক্ষ্য রাখা হয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে দেখবে সময়কালটা, আর হচ্ছে কোন মডেলের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে সেন্ডি চক্রবর্তী মহলানবিশ মডেলের অনুযায়ী গঠিত হয়। আর এখানে মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ, যে এই পরিকল্পনা অনুযায়ী কৃষি উদ্যত অর্থনীতির ক্ষেত্রে 30% বৃদ্ধি ব্যর্থ ঘটানো হয়েছিল। আর হচ্ছে এই পরিকল্পনার সময়কালটা, 1 মিনিট, সময়কালে দেখো, হ্যাঁ এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে গাডগিল যোজনাটা আর কি গঠিত হয়েছিল, এটা মাথায় রাখবে। ঠিক আছে, গাডগিল যোজনা। আর তারপরে মনে রাখবে আত্মনির্ভর অর্থনীতির ব্যবস্থা স্থাপন করা হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে দেখবে সময়কালটা, আর হচ্ছে এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির উপরে মানে সবুজ কৃষি বলছি কেন, সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়েছিল, গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তার দ্বারা 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। কত সালে? সালটা মনে রাখবে, 1969 সালে। ঠিক আছে, আর এই 1969 সালে কী হয়েছিল? ইসরো গঠিত হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটাও দেখবে, সালটা মাথায় রাখবে। ডিপি ধর মডেলের উপর তৈরি করা হয়, প্রধানমন্ত্রী ছিল সেই সময় ইন্দিরা গান্ধী। আর মনে রাখবে, এই যে ইন্দিরা গান্ধী বলেছিল না গরিবি হাটাও, একটা স্লোগান দিয়েছিল, সেটাই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তারপরে দেখো, তার সাথে এটা হচ্ছে আমরা, হ্যাঁ পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কেই চলছে এখানে, যে 20 দফা কর্মসূচি পেশ করা হয়েছিল, এটা কিন্তু ওই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়, খুব গুরুত্বপূর্ণ তথ্য।
এটা দেখবে। তার সাথে দেখবে হ্যাঁ, ভারতের জাতীয় মহাসড়ক নির্মাণ পদ্ধতি শুরু হয়েছিল তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। এটাও গুরুত্বপূর্ণ। আর মাথায় রাখবে কেবলমাত্র মানে ৪ বছর চলেছিল এই তোমার পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাটাই। ঠিক আছে? ৪ বছর চলেছিল। তারপরে দেখো এই যে রোলিং প্ল্যান্ট কোন সময়কালে চলেছিল? এই যে আর তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? এটাও গুরুত্বপূর্ণ। রোলিং প্ল্যান্ট ১৯৭৮ থেকে ৮০ মধ্যে চলেছিল। প্রধানমন্ত্রী ছিল চৌধুরী চরণ সিং। ঠিক আছে? ষষ্ঠম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে দেখে নিবা, গুরুত্বপূর্ণ। সময়কালটা দেখবে। আর এই সময় হচ্ছে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আর হচ্ছে এখান থেকে দেখবা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালটা দেখবে। আর জওহর রোজগার যোজনা এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তোমার হচ্ছে চালু করা হয়। নীল বিপ্লব হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, গুরুত্বপূর্ণ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে তোমার হচ্ছে সময়কালটা দেখবে। আর এই যে উদ্যোগের আধুনিকরণ হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, গুরুত্বপূর্ণ কিন্তু। নীতি, এই যে নীতি মানে নীতি, ওই যে অর্থনীতির নীতি বলছি কেন, ভারতের নতুন অর্থনীতির গঠিত হয় এই তোমার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। দারিদ্র্য দূরীকরণ, এগুলো সবই কিন্তু বাস করানো প্রশ্ন, এগুলো সব দেখবে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে দেখবে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, এটা গুরুত্বপূর্ণ। আর দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় তোমার এই যে ৮% জিডিপি প্রবৃদ্ধির হার অর্জন করার কথা বলা হয়েছিল তোমার এই দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। ঠিক আছে? ভারত নির্মাণ কর্মসূচি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। সময়কালটা দেখবে ৭ থেকে ১২, রাষ্ট্রপতি ছিল এপিজে আব্দুল কালাম। আর এই যে লাস্টে একটা তথ্য রয়েছে না, যে এই পরিকল্পনার সময় কৃষি, শিল্প এবং সেবার ক্ষেত্রে ৪%, 10%, 9% হারে বৃদ্ধি পায়। তাহলে পরীক্ষায় এমন প্রশ্ন আসবে কিন্তু বস, মানে পরীক্ষার প্রশ্ন কিন্তু দিন যাবে, মানে এক্সাম এগোবে, আর কিন্তু কোশ্চেন ডিপলি আর কি জিজ্ঞাসা করবে আর কি। ধরো পরীক্ষায় এমন প্রশ্ন আসবে যে, এক মিনিট, যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় তোমার হচ্ছে কৃষি, শিল্প এবং সেবার ক্ষেত্রে ৪%, 10% এবং 9% বৃদ্ধি পায়। এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। সেটা হচ্ছে একাদশতম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। তারপরে অন্তর্ভুক্তিমূলক সার্বিক উন্নয়ন, এটা হয়েছিল একাদশতম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়। দ্বাদশতম থেকে দেখবা। হ্যাঁ, এই প্রশ্নটা মাথায় রাখবে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে সমাজের সমাজতান্ত্রিক রূপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়? সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় লিখেছিলাম না বলে এখানে হয়তো করিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে খরা ও দুটি যুদ্ধের কারণে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। ওই যে ৬২-তে চীনের সঙ্গে যুদ্ধ, ৬৫-তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কারণে খরা, এবং খরা হয়েছিল, এবং এই দুটো যুদ্ধের কারণে আর কি এই পঞ্চবার্ষিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আর কি। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তার সাথে মাথায় রাখবে এই যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, খাদি ও গ্রাম শিল্প কমিশন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিষ্ঠিত হয়? সেটা দ্বিতীয়। কত সালে? তোমার হচ্ছে ১৯৭৫ সালে। সালগুলো দিয়ে দিয়েছি, দেখেই নেবে। ভাষা থেকে আসছে কিন্তু বস। ভাষা ২০১১ সালের জনগণনা অনুযায়ী ১ নম্বরে রয়েছে হিন্দি। মানে সবথেকে বেশি মানুষ, ভারতের সবথেকে বেশি মানুষ তোমার হচ্ছে 43.63% হিন্দি ভাষায় কথা বলে। ২ নম্বরে বাংলা রয়েছে 8.34, তারপরে মারাঠি, তেলেগু ৪ নম্বরে, ৫ নম্বরে হচ্ছে তামিল। আর বিশ্বের মধ্যে যদি কথা বলি, বিশ্বের মধ্যে হচ্ছে ইংরাজি হচ্ছে ১ নম্বরে, হিন্দি হচ্ছে ৩ নম্বরে রয়েছে, আর আমাদের বাংলা রয়েছে ৬ নম্বরে, মারাঠি রয়েছে ১০ নম্বরে। আচ্ছা, সবথেকে পুরনো ভাষা তামিল অথবা সংস্কৃত, অপশান অনুযায়ী সঠিক উত্তর করবে। সরকারি ভাষা আইন পাস হয়, এই সালটা মাথায় রাখবে। ভাষা আইন আর এইখানে দেখো, ১ মিনিট, ১ মিনিট। সরকারি ভাষা আইনের প্রস্তাবটি পাস করা বা লাগু করা হয়েছিল তোমার ১৯৬৮ সালে ১৮ই জুন, এটা মাথায় রাখবে। আচ্ছা, ১৯৪৯ সালে ১৪ই সেপ্টেম্বর হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। মুনশিয়াঙ্গা সূত্র অনুযায়ী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ১৪ই সেপ্টেম্বর দিনটি হিন্দি দিবস পালিত হয়, মাথায় রাখবে। ঠিক আছে? সব গুরুত্বপূর্ণ তথ্য বস, আমি একদম ডিটেলসে যেভাবে খেটে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না। এই টপিক থেকে প্রশ্ন আসছে মানে এখান থেকে একটা প্রশ্ন কমন। এই যে এসব প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যে ১৯৬৭ সালে ২১তম সংবিধান সংশোধনে যে সিদ্ধি যোগ করা হয়েছিল, সিদ্ধি ভাষা যোগ করা ছিল। ৯২ সালে ৭১তম সংশোধনী, মানে সংবিধান সংশোধনী যারা কঙ্কন, মণিপুরি, তারপর হচ্ছে নেপালি, এই ৩টে ভাষা যোগ করায়। ২০০৩ সালে ৯২তম সংবিধান সংশোধনী দ্বারা বোডো, ডোগরি, মৈথালি, সাঁওতালি এই ৪টি ভাষা যোগ করা হয়।
সব গুরুত্বপূর্ণ তথ্য। এবার এই ধারাগুলো মাথায় রাখবে। জাতীয় মনে রাখবে ভাষা সম্পর্কিত ধারা রয়েছে ৩৩৪ থেকে ৩০০ মানে সংসদীয় ভাষা সেটা বলা আছে ৩34 বলছি কেন ৪৩ থেকে ৪৪-এর মধ্যে। ৪৩-এ হিন্দি সরকারি ভাষা হিসেবে ঘোষিত হবে, যেটা দেবনাগরী লিপি অনুযায়ী বলা হয়েছিল, এটা ৩৪৩ নং ধারায় রয়েছে। ৩৪৪ নং ধারায় প্রতি ৫ বছর অন্তর অন্তর সরকারি ভাষা কমিশন গঠিত হবে, এটা বলা হয়েছে। জাতীয় ভাষার মধ্যে পড়ছে ৩৪৫, ৪৬ আর ৪৭ নং ধারা। ৪৫-এ বলছে কোনো রাজ্য যে কোনো ভাষাকে তার সরকারি ভাষা করতে পারবে। ১ মিনিট। ৪৬-এ বলছে যে একটি রাজ্য অন্য রাজ্যের সাথে বা সংসদের সাথে কথা বলার সময় হিন্দি বা ইংরেজি ব্যবহার করতে পারে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। এগুলো একটু দেখে নিও। এখান থেকে দেখো, এখান থেকে এই প্রশ্নগুলো মনে রাখবে যে ভারতের 4টি ভাষা বংশ দেশ। ভারত হলো 4টি ভাষা বংশ দেশ: ইন্দ্রো ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিকার, ভোটচীনা ভাষা বংশ আর কি। পরীক্ষায় এমন প্রশ্ন থাকবে, ধর এখান থেকে 3টে প্রশ্ন তুলে দেবে, আর মানে 3টে পয়েন্ট তুলে দেবে, আর একটা অন্য কিছু দিয়ে বলবে নিম্নের কোনটি ভারতের হচ্ছে ভাষা বংশ মধ্যে আর কি পড়ে না। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো ভারতের শাস্ত্রীয় ভাষা 6টি আছে। তামিল, সালটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, যে তামিল শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায় 2004 সালে, সংস্কৃত 2005-এ, কানাডা 2008-এ, তেলেগু 2008-এ, মালায়ালাম 2013-য়, আর হচ্ছে তোমার উড়িষ্যা আছে 2014-য় তোমার শাস্ত্রীয় ভাষার মর্যাদা পায়। আর ভারতীয় ভাষা সদর দপ্তর মহীশূর, এটাও গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, তার সাথে চলে আসি বিপ্লব। বিপ্লব থেকে দেখো, সবুজ বিপ্লব থেকে বিশেষ করে প্রশ্ন আসছে। সবুজ বিপ্লব যেমন খাদ্য, বিশেষ করে গমের বৃদ্ধি উৎপাদনের সাথে সম্পর্কিত, এটা দেখবে। তারপরে মাথায় রাখবে এখানে যে সবুজ বিপ্লবের জনকটা দেখবে, যে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। আর সবুজ বিপ্লব এই আন্দোলনটি চলেছিল সময়কালে দেখবে যে 1947 থেকে তোমার হচ্ছে 78 পর্যন্ত চলেছিল, স্থায়ী ছিল। তখন কোন পঞ্চবর্ষীয় পরিকল্পনা? 3য় পঞ্চবর্ষী পরিকল্পনার সময় আর কি সবুজ বিপ্লব চালে, আমরা তো দেখলামই। আর সবুজ বিপ্লবের বিশ্ব সবুজ বিপ্লবের জনক বললে নরম্যান বোরলগ হবে। ঠিক আছে, আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক বা শুধু সবুজ বিপ্লবের জনক, মানে অপশন অনুযায়ী তুমি অ্যান্সার করবে। তুমি যদি দেখো যে সবুজ বিপ্লবের জনককে এরকম প্রশ্ন দিয়ে এম এস স্বামীনাথন নেই, নরম্যান বোরলাগ আছে, তাহলে নরম্যান বোরলাগ করবে, আর এম এস স্বামীনাথন থাকলে এম এস স্বামীনাথন। তারপরে শ্বেত বিপ্লবটা দেখবে, দুধের সাথে সম্পর্কিত, জানোই। এখান থেকে এই যে মানে একটু তথ্যগুলো না, যাদের যত পরে এক্সাম তারা কিন্তু তত গভীরে পড়বে, আমি এটা কিন্তু বলে দিচ্ছি বস। কারণ দেখো, এই যে ধরো তুমি এটা মানে ওপর পড়ে চলে গেলে, ধরো সবুজ বিপ্লবের হচ্ছে কিসের উপর জোর দেয়? গমের উপরে। জনক কে ছিল? স্বামীনাথন। বিশ্বজনক কে ছিল? নরম্যান বোরলাগ। এই 3টে পয়েন্ট পড়ে বেরিয়ে গেলে তোমার পরীক্ষা ধরো 6ই মার্চ, তখন তোমার কিন্তু কোশ্চেন ধরো ডিপলি জানতে চাইলো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য বলছি যে মানে একটা প্রশ্ন চলে যাওয়া মানে 2 নাম্বার বস। ঠিক আছে, সেই জন্য বলছি যত দিন যাবে প্রশ্নের কিন্তু লেভেল বাড়তে থাকবে। হলুদ বিপ্লবের কথা বলি, কৃষির সঙ্গে যুক্ত, দেখে নেবে। যে সরিষা তেল সঙ্গে আর কি। নীল বিপ্লব মাছ চাষ, গোলাপি চিংড়ি পেঁয়াজ। সোনালী বিপ্লবটা উদ্যান পালন, এগুলো একটু দেখে নেবা। ঠিক আছে, সোনালী তন্তু বিপ্লব পাট, ধূসর বিপ্লবটা হচ্ছে সার সাথে। রূপালী, 1 মিনিট, হ্যাঁ, রূপালী বিপ্লবটা পোলট্রি আর কি। ঠিক আছে, এখানে এই তথ্যটা মাথায় রাখবে যে এই রূপালী বিপ্লবটা 1970-এর দশকে শুরু হয়েছিল। ঠিক আছে, আর এই বিপ্লবের জনক বলা হয় ইন্দিরা গান্ধীকে। রূপালী তন্তু বিপ্লব তুলোর সাথে সম্পর্কিত। বাদামি বিপ্লব চামড়া, কফি, অপচয়িত শক্তির সাথে সম্পর্কিত, এটা গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ যে কৃষ্ণ বা কালো বিপ্লব, যেটা পেট্রোলিয়ামের উৎপাদনের সাথে আর কি সম্পর্কিত। লাল বিপ্লব মাংস, টমেটো। আর গোলক বিপ্লব, গোলক মানে তো বুঝতেই পারছো, আলু। 1 মিনিট। দেখো, বিজয়নগর সাম্রাজ্য থেকে কোনো প্রশ্ন আমি মানে দেখিনি। তবে এই যে বিজয়নগর হ্যাঁ, বিজয়নগর সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন এসছে, দেখিনি বলাটা ভুল। ওই যে হাম্পি কোন রাজ্যের মধ্যে পড়ে? কর্ণাটকের মধ্যে, এটা কিন্তু এসছে। তাই বলছি বিজয়নগর সাম্রাজ্যটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে পরীক্ষায় আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ এক্সামেই এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তার জন্য আমি বিজয়নগর সাম্রাজ্যটাও এখানে তুলে দিলাম। সময়কালটা দেখবে, প্রতিষ্ঠাতা হরিহর বুক্ক। তারপরে বিজয়নগর থেকে তুমি দেখবে, হ্যাঁ, এই যে বিজয়নগরে 4টি রাজবংশ শাসন করেছে, সেই 4টি রাজবংশের নাম মাথায় রাখবে। সঙ্গম রাজবংশ, সালুভা রাজবংশ, তারপরে তুলুয়া রাজবংশ, আর একটা হচ্ছে আরবিদু রাজবংশ। ঠিক আছে, আর এই রাজবংশগুলির প্রতিষ্ঠাতা তিরুমালা রায়, মানে আর কি প্রত্যেকটা রাজবংশের প্রতিষ্ঠাতা দেখে নেবে। বিজয়নগর সমাজের আমদানি একক ব্যবহৃত পণ্য ছিল ঘোড়া, খুব গুরুত্বপূর্ণ।
আচ্ছা, কে বিজয়নগর সেনাবাহিনীকে রাক্ষসী টাঙ্গাদের তালিকটার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল? সেটা হচ্ছে রাম রায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, মাথায় রাখবে। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে দেখো বিজয়নগরের, দেখো কি বলছে এখান থেকে ভালো করে বোঝো যে নগরের শাসন করার জন্য যে সমস্ত সরকারি সেনানায়ক অঞ্চল দেওয়া হয়েছে তাদেরকে কি বলা হতো? তাদেরকে মনে রাখবে অমরা নায়ক বলা হতো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। তারপরে মনে রাখবে যে হাম্পি, এই যে কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, এটি হিন্দু ও জৈন ধর্মের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র, গুরুত্বপূর্ণ। আর এটি, এই যে হাম্পি 1986 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। হাম্পি থেকে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো বলে দিল হাম্পি কত সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়? 1986 সালে। ঠিক আছে, মাথায় রাখবে। নিকোলা কোন্টি দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে তোমার এই যে 1420 সালে বিজয়নগর পরিদর্শন করেছিল। বলেছে পরীক্ষা এমন আসতে পারে যে নিম্নের কোন ব্যক্তি 1420 মানে খ্রিস্টাব্দে আর কি বিজয়নগর পরিদর্শন করেছিল? অপশনে নিকোলা কোন্টি থাকলে সেটা উত্তর করে আসবে। তারপরে দেখো ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রশ্ন আসছে, আমরা দেখেছিলাম, তার জন্য আমি তুললাম। পরীক্ষার প্রশ্নটা এসেছিল কোনটার জন্য এসেছিল? এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা হচ্ছে অপশনে ছিল কোন রাজ্যে? গুজরাট। আমি এখানে আহমেদাবাদ করে দিয়ে বুঝতে পারছো আহমেদাবাদ মানেই গুজরাট হয়ে যাচ্ছে। এখান থেকে এগুলো দেখে নিবে যে অরুণ জেটলিটা গুরুত্বপূর্ণ, ওয়াংখেড়েটা গুরুত্বপূর্ণ, মতিবাগটা গুরুত্বপূর্ণ, তার সাথে দেখবা ভূপেন হাজারিকা স্টেডিয়াম, এটাও গুরুত্বপূর্ণ গুয়াহাটিতে। হুম এটা দেখে নেবে। আচ্ছা এইখান দেখো পার্ট, সংবিধানের যে 20টি পার্ট থেকে কিন্তু খুব প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটেই। বিশেষ করে 2 বার 2টো শিফটেই এই যে একই প্রশ্ন এসছে যে রাজস্ব নীতি নির্দেশমূলক নীতি, যেটা 4 নম্বর পার্টে রয়েছে, আর হচ্ছে 4 নম্বর পার্টে ধারা হচ্ছে 36 থেকে 51। 4-এর এ পার্টটা পড়বে মৌলিক কর্তব্য, 51-এর এ ধারার সঙ্গে সম্পর্কিত। এই প্রত্যেকটা পার্ট কিন্তু দেখো খুব বেশি বড় নয়, রিভিশন তুমি তো পড়ে নিয়েছো। এবার যদিও বা তুমি না পড়ো, এই যে তুমি হচ্ছে যদিও না পড়ো, এগুলো রিভিশন করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যদি তুমি এখনও 5-7টা দিন মানে 4-5টা দিন সময় পাও, খুব সহজেই কিন্তু জিকেটা রিভিশন করে নিতে। কেন বস? আমি একটা কথা বলছি, দেখো জিকে থেকে তুমি যদি 17টা প্রশ্ন 16-17টা প্রশ্ন করে কি 16-17টা প্রশ্ন একদম মানে নিজের মন থেকে বিশ্বাস রেখে যে করতে পারে, হ্যাঁ দাদা 16টা প্রশ্ন মানে 16 × 32টা নাম্বার আমার কনফার্ম কোথাও যাচ্ছে না, তাহলে তোমাকে আটকায় কে? ম্যাথ আর জিকে, আর জিকে মানে জিকে বলছি কেন, জিআইতে তুমি আরামসে যে হারে মানে ম্যাথ আর জিআই যে হারে সোজা প্রশ্ন আসছে আমি দেখলাম, মানে আমি শুধু মানে অ্যানালাইসিস করাইনি কিন্তু প্রশ্নগুলো দেখলাম, তুমি নিঃসন্দেহে জিআই আর ম্যাথ মিলিয়ে মোটামুটি নাই করে 30টা প্রশ্ন আরামসে করে আসতে পারো, আরামসে। তুমি যদি কিছু নাও মানে সেরকম যদি তোমার প্রিপারেশন নাও থাকে, তাহলে ওখানে 30টা প্রশ্ন মানে 60 নাম্বার উঠে যাচ্ছে। আর এখানে তুমি যদি 16টার জায়গায় আমি বাদ দিলাম 15টা যদি করতে পারো, এখানে আরও তোমার হচ্ছে 30 নাম্বার। তাহলে কত হচ্ছে তুমি হিসাব করে দেখো। 90-এর উপরে উঠে যাচ্ছে, খুব ভালো করে তুমি যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। দেখো তারপরে তো ইংরেজি হিন্দি অথবা রয়েছেই। আচ্ছা বলছে ভারতে আরবিআই থেকে প্রশ্ন এসেছিল যে কত সালে জাতীয়করণ করা হয়? 1949-এ। প্রতিষ্ঠিত হয় কবে? আরবিআইয়ের বর্তমান গভর্নর শক্তিকান্ত কততম? 25তম, মাথায় রাখবে। প্রথম গভর্নর কে ছিল? খুব গুরুত্বপূর্ণ, অসবর্ন স্মিথ। আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? সিডি দেশমুখ, খুব গুরুত্বপূর্ণ। আরবিআই মনে রাখবে, এখানে দেখো কি বলছে, ব্যাংক অফ ইন্ডিয়া বলা হয় আরবিআইকে, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে মাথায় রাখবে আরবিআই এটি গভর্নর মনিটরি পলিসি কমিটি সভাপতি করেন আর কি, এটাও মাথায় রাখবে। তারপর দেখো এই সংবিধান সংশোধন পুরোটা আমি তুলে নিই। আচ্ছা পরবর্তী আরেকটা পিডিএফ করেছি আমি, সেখানে পুরো সংবিধান সংশোধনটা তুলে দেবো। এখানে এই প্রশ্নটা এসেছিলো বলে আমি তুলে দিলাম। অনেকে আবার কী করে কমেন্ট করে, দাদা যে তুমি বললে 15টা প্রশ্ন, 15টা তো প্রশ্ন কমন পাইনি, 2-1জন আছে। আরে 15টা প্রশ্ন কমন পাওনি মানে বলো কি তুমি? আমার তো মনে হচ্ছে যে 20টার মধ্যে 19টা 18টা করে প্রশ্ন কমন এসছে। তুমি কি বলছো? তাহলে তুমি হয়তো ঠিক করে আমার ভিডিও সবগুলো দেখোনি। এই যে এই টাইপের বলতে এই প্রশ্নটা এসেছিল যে 42তম সংবিধান সংশোধনী, যেটা হচ্ছে 6 থেকে 14 বছর শিশুদের মানে শিক্ষার ক্ষেত্রে সুযোগের কথা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর তার সাথে দেখবে নিচের পয়েন্টটাও মাথায় রেখো। ঠিক আছে, দেখো
আদমশুমারি জনগণনা থেকে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসে, খুব ভালো করে এই টপিকটা বুঝে নাও, 2 নম্বর কোথাও তোমার যাচ্ছে না। মনে রাখবে 1830 সালে ভারতের একটি শহর ঢাকায়, ভারতের একটি শহর ঢাকা মানে কি বস, 1830-এর কথা বলছি, বুঝতেই পারছো, ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল তখন। তা সেই সময় ঢাকায় প্রথম হেনরি ওয়াল্টার দ্বারা আদমশুমারি পরিচালনা করা হয়েছিল। তা হেনরি ওয়াল্টারকে আদমশুমারির জনক বলা হয়, কী বললাম, ভারতের আদমশুমারির জনক বলা হয় কাকে, হেনরি ওয়াল্টারকে। তারপরে 1872 সালে গভর্নর জেনারেল লর্ড মেয়ো আসলো, আর তার শাসনকালে ভারতে অসমলৈকভাবে একটা বা অনিয়মিতভাবে আদমশুমারি পরিচালনা করা হলো। কিন্তু তারপরে ভারতে দেখা গেল সেটা কাজ করলো না ঠিকঠাক। পরবর্তীকালে তোমার 17 ফেব্রুয়ারি 1881 সালে যে হচ্ছে ভারতে প্রথম সম্পূর্ণরূপে বা পূর্ণ বা নিয়মিতভাবে তোমার আদমশুমারি পরিচালনা করার কথা ভাবলেন গভর্নর জেনারেল লর্ড রিপন। ঠিক আছে, তিনি করলেন। আর এই কমিশনটা মানে এই যে সম্পূর্ণ বা পূর্ণ আদমশুমারি যেটা হয়েছিল, কোন কমিশন দ্বারা, ডব্লিউসি প্লোডেন দ্বারা গৃহীত হয়েছিল, এটা মাথায় রাখবে। তারপর স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয় বলো, আদমশুমারি 1951 সালে 9 ফেব্রুয়ারি, এই যে ডেটটাও মাথায় রাখবে, 9 ফেব্রুয়ারি। আচ্ছা, তখন জনগণনা কমিশনার ছিলেন আর গোপালস্বামী। কোন অ্যাক্ট মাধ্যমে, 1948 অ্যাক্ট। আচ্ছা, জনগণনা সম্পর্কে তথ্য আমরা সংবিধানের কোন ধারায় জানতে পারি, 246 নং ধারায় আর কি বর্ণিত আছে। তারপর মনে রাখবে ভারতের জনসংখ্যার ইতিহাসে 1921 সালকে মহাবিভাজনের বছর হিসেবে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ। সেই সময় কি দুর্ভিক্ষের প্রভাবে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়েছিল, মানে জনসংখ্যা বাড়বে প্রত্যেক 10 বছর পর পর কিনা, কিন্তু সেই বছর কি হয়, 2000 বলছি কেন, 1921-এ হ্রাস পেয়েছিল -0.31%, সেই জন্য এটাকে মহাবিভাজনের বছর বলা হয়। তারপরে 2011 থেকে তো প্রশ্ন আসছে, প্রত্যেকটা শিফটে একটা করে। দেখো 2011টা খুব ভালো করে মাথায় রাখবে। 2011 সালে জনগণনার স্লোগানটা কি, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ, 16টি ভাষার মাধ্যমে গণনা করা হয়েছিল। 2011 সালে জনগণনা যেটা 15তম জনগণনা, স্বাধীনতার পর 7তম। 2021-এ গণনা হওয়ার কথা ছিল, সেটা হয়নি, করোনার কারণে 24-এ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2011 সালে জনগণনা কমিশনার কে ছিলেন CM চন্দ্রমৌলি, গুরুত্বপূর্ণ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম ছিল। আর 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 121 কোটি। আর হচ্ছে তোমার মনে রাখবে যে ভারতের নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল, 11 অনুযায়ী বলছি কিন্তু। তারপরে মাথায় রাখবে 2011 অনুযায়ী ভারতের সবথেকে শিক্ষিত কেন্দ্রায়িত অঞ্চল লাক্ষাদ্বীপ, কেন্দ্রায়িত অঞ্চল লাক্ষাদ্বীপ। আর মহিলা যদি বলে যে কোন নিম্নের কোন কেন্দ্রায়িত অঞ্চলে মহিলা সাক্ষরতা হার সর্বাধিক, সেটাও কিন্তু এই লাক্ষাদ্বীপই হবে, 88.25%। এখানে কিন্তু এই পার্সেন্টেজটাও মাথায় রাখবে। তারপরে দেখো সর্বোচ্চ সাক্ষরতা হার যে রাজ্যের কথা বললে কেরল, আর মহিলা সাক্ষরতা ওই কেরলই হবে, ঠিক আছে, এটাও কিন্তু কেরলই হবে। মহিলা সাক্ষরতা হারও সর্বাধিক কেরলেই, 91.98%। আর সর্বনিম্নের কথা বললে বিহার, মাথায় রাখবে। 2011 সালে জনগণনা অনুসারে ন্যূনতম জনবহুল রাজ্য সিকিম, এটা পরীক্ষা এসছে, কেরলের ওটাও এসছে। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, মাথায় রাখবে। আর হচ্ছে লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রায়িত অঞ্চল পুডুচেরি, এটাও মাথায় রাখবে যে 1000 জনে 1000 তোমার 37 জন। আর সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত কেন্দ্রায়িত অঞ্চল দমনদিউ, এটাও মাথায় রাখবে, ঠিক আছে। এই জনগণনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছে পরীক্ষায়। যাই হোক, আমি একটু ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমাদের সময়টাকে বেশি নষ্ট না হয় এই মুহূর্তে, সামনে পরীক্ষা তো, একটু ভালো করে রিভিশন করে নাও। আর এরকম আমি দেখো এগুলো সবই আছে, তুমি প্রত্যেকটা প্রশ্নটি আমি এরকমভাবে বার করে দিতে পারি, কারণ আমি এগুলো ক্লাস করিয়েছি। এবার দেখো হচ্ছে কি বলবো, আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, ঠিক আছে, মোটামুটি কিছুক্ষণ পর দিয়ে দেবো, সেগুলো কিন্তু নিয়ে তুমি ভালো করে রিভিশন করে নেবে। জয় হিন্দ।